সাবিনা বেগম খাবার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করছিলেন। হঠাৎ তার 10 বছরের মেয়ে নিশা এসে হাঁপাতে হাঁপাতে বলল, মা, দাদা কি সব কাণ্ড ঘটাচ্ছে, দেখবে এসো। সাবিনা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই কি হয়েছে রে, এত তাড়া দিচ্ছিস কেন? আমার এখন অনেক কাজ, আমি এখন কোথাও যেতে পারবো না, পরে দেখব। না মা, দাদা কেমন একটা করছে, তুমি তাড়াতাড়ি এসো। আলমারি খুলে তোমার টিপ, শাড়ি, চুড়ি সব বের করছে। সাবিনা বেগম মেয়ের কথাটা একবার একটু গুরুত্ব সহকারে শুনলেন। তারপর মেয়ের পিছু পিছু ছেলের ঘরের দিকে গিয়ে উঁকি মারলেন এবং দেখলেন এক আজব কাণ্ড। একমাত্র ছেলেকে আয়নার সামনে দাঁড়িয়ে চুড়ি আর টিপ পড়তে দেখে ভীষণ অবাক হলেন সাবিনা বেগম। কারণ এর আগে তিনি কোনো পুরুষ মানুষকে এভাবে মেয়েদের মতো সাজতে দেখেনি। সাবিনা বেগম আড়াল থেকে লক্ষ্য করতে লাগলো তার ছেলে ঠিক আর কি কি করে। তারপর তিনি দেখলেন আয়ান একটা টিপ পরে মোবাইলটা নিয়ে সেলফি তুলতে লাগলো মেয়েদের মতো ভাবভঙ্গিমা করে। দাদার কি হয়েছে মা? দাদা এমন করছে কেন? পুরুষ মানুষ কখনো টিপ চুরি পরে? সাবিনা বেগম তখন দ্রুত ছেলের কাছে এসে বলল, এ কি, তুই একজন পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো পোশাক পরেছিস কেন? বাবাকে কি কখনো এরকম করতে দেখেছিস? তোর বাবা যদি জানতে পারে তুই ছেলে হয়ে সব করিস, তাহলে উনি খুব বকাবকি করবে। তোমরা হয়তো আমাকে ছোটবেলা থেকে পুরুষ হিসাবেই মানুষ করেছ, কিন্তু বিশ্বাস করো, আমার ভেতরের সত্তাটা একজন নারীর। তাদের কথাবার্তার মাঝে সেখানে আয়ানের এক বন্ধু এসে উপস্থিত হলো আর বলল, এ কি, তুই মেয়েদের মতো সেজেছিস কেন? কোনো পুরুষ মানুষ কি এভাবে কখনো সাজে? তোর মতো মানুষের সাথে বন্ধুত্ব রাখলে তো আমাদের সমাজে মান সম্মান কিচ্ছু থাকবে না। পুরুষ নামে তুই কলঙ্ক। আজ থেকে আমার বন্ধুর তালিকায় তোর আর কোনো জায়গা নেই। আয়ান বলল, কিন্তু ভাই, আমি তো একজন মানুষ, সেই হিসাবেও তো বন্ধুত্বটা রাখা যায়। আর আমি তো নিজে নিজে এরকম হইনি, উপরওয়ালা আমাকে এভাবে সৃষ্টি করেছে। আয়ানের মা কথাটা শুনে যেন আরও রেগে গেল। তারপর বলল, ছোট মুখে বড় বড় কথা বলা মানায় না। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, না হলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আয়ান অনেক কান্নাকাটি করলেও তার মা কিছুতেই তাকে বাড়িতে রাখতে চায় না। আয়ান তখন বাড়ি থেকে বের হয়ে গেল। এর কিছুদিন পর আয়ান ফিরে এসে তার বোনকে বলল, মায়ের একটু খেয়াল রাখিস, যখন তখন যেখানে সেখানে একা একা ছেড়ে দিস না মানুষটাকে। আমি সেদিন তৃতীয় লিঙ্গের সাজ পোশাক পরেছিলাম বলে মাকে নালিশ করে এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আমি কোনোদিন এই বাড়িতে ফিরে আসতাম না, কিন্তু আমার মায়ের শরীর খারাপের কাছে আমার জিত কাজে লাগেনি, তাই আবার এসেছি। ততক্ষণে সাবিনা বেগমের জ্ঞান ফিরে এসেছে। তিনি চোখ মেলে তাকিয়ে ছোট মেয়েকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার নিশা, আমি এখানে এভাবে শুয়ে আছি কেন? আমার কি হয়েছে? আর আর এই কুলাঙ্গারটাই বা এখানে কেন এসেছে? নিশা তখন তার মাকে বলল, জানো মা, রাস্তায় পড়ে গিয়েছিলে তুমি এবং রক্তাক্ত অবস্থায় পড়েছিলে। তখনই দাদাই তোমার চিকিৎসার জন্য এগিয়ে আসে। সে তার ফুল বিক্রির টাকা দিয়ে তোমার চিকিৎসার জন্য ঔষধ কিনে এনেছে। সাবিনা বেগম আয়নের দিকে তাকিয়ে দেখলেন, তার কাছে ডেকে বললেন, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে অনেক কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সত্তা থাকে। তুই যেমনই হোস না কেন, তুই একজন মানুষ, আর সন্তানের কোনো লিঙ্গভেদ হয় না। আর তুই না থাকলে আজ তো আমি মরেই যেতাম। পারলে আমাকে ক্ষমা করিস। তুই যেভাবে চাস সেভাবেই থাকতে পারিস। আমি আর কখনোই তোর সাজ পোশাক নিয়ে কোনো কথাই বলবো না। আয়ান তার চোখে আসা জলটা মুছে ফেলে বলল, একবার যখন এ বাড়ি ছেড়ে চলে গেছি, তখন আর এ বাড়িতে কখনোই ফিরবো না। আমি রাস্তায় ফুল বিক্রি করি, খুব ভালো আছি এখন। তোমার যদি কখনো কোনো প্রয়োজন পড়ে, তবে একবার তোমার এই মেয়েকে ডেকে পাঠিও। যেখানেই থাকি আমি নিশ্চয়ই তোমাকে সাহায্যের জন্য ছুটে আসব। কথা শেষ করে সেখান থেকে চলে যায় আয়ান। তার রাস্তার দিকে তাকিয়ে থাকে তার মা সাবিনা বেগম এবং নেশা। সমাজে প্রত্যেকটা মানুষেরই একটা নিজ সত্তা থাকে, তাই কারো চেহারা দেখে কখনোই বিচার করা উচিত নয়। তুই তোর মতোই ভালো থাকবি। সমাজ আমায় কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ এই সমাজ কারো খিদে জোগাড় করে না, শুধুই আঙ্গুল তোলে।